হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ট্রাম্পের গ্রিন কার্ড আবেদন নিয়ে কড়াকড়ির নতুন যে বিধান, অনিশ্চয়তা উদ্বেগ সর্বত্র, যারা আবেদন করেছেন তাদের কি বলা হয়েছে নতুন বিধান, এই বিষয়টি আজকে আলোচনা হবে এবং আলোচনা করবেন অ্যাটর্নি মীর মিজান। উনি আজকে আলোচনা করবেন এই বিষয়টি। 23 জুন প্রাইমারি নির্বাচন, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি পদে 5 বাংলাদেশি প্রার্থী, ডিস্ট্রিক্ট 32 প্রার্থী সানিমুল্লার আজকে আমরা ইন্টারভিউ করব, উনি কথা বলবেন। ইরানের সাথে শান্তি চুক্তি সন্নিকটে ট্রাম্পের বিবৃতি, পৃথিবী জুড়ে স্বস্তির নিঃশ্বাস, এই বিষয়টি জানব। ব্রিটেনের মধ্যস্থতায় খুলে দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। বৈধ ইমিগ্রেশনকেও নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন ট্রাম্প, এ বিষয়ে একটি রিপোর্ট বেরিয়েছে। এবং হোয়াইট হাউসের চেক পয়েন্টে গুলি, হতাহত কেউ না হলেও সন্দেহভাজন নিহত, এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান, সানিমুল্লাহ অ্যাসেম্বলি প্রার্থী ডিস্ট্রিক্ট 32 এবং নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, মে মাসের 23 তারিখ। আজ শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে কিছুক্ষণ আগেই বিকালের দিকে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি ব্যাপকতর চুক্তি বেশিরভাগটাই চূড়ান্ত হয়ে গেছে, এবং তিনি এও বলেছেন যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে তার টেলিফোন সংলাপের পরই আসলে পুরো বিষয়টি চূড়ান্ত হয়, সেটি তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি ঘোষণাও করেছেন যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে, যা মাসব্যাপী চলা এই যুদ্ধের অবসানের পথে সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিতটাও বহন করছে। প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী উন্মুক্ত হবে, তার চূড়ান্ত দিক ও বিস্তারিত বিবরণ শীঘ্রই ঘোষণা করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব, যিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন, মার্কো রুবিও বলেছেন যে আজই চুক্তি মেনে নিতে পারে ইরান। তিনি এমনটাই দিয়েছেন। যদিও দিনের খুব একটা বেশি সময়ের বাকি নেই, যদিও ভারতের নয়াদিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেছেন যে কিছু অগ্রগতি হয়েছে, এমনকি আমি এখন আপনাদের সাথে কথা বলছি এখনো কিছু কাজ চলছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হচ্ছে বলে জানালো তেহরানও। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেহরান জানিয়েছে যে তারা পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার দিকে মনোনিবেশ করছে। যদিও এটি চূড়ান্ত হয়েছে এমন কোনো মন্তব্য ইরান এখনো করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালী সংক্রান্ত যে কোনো ব্যবস্থা কেবল ইরান, ওমান এবং এই জলপথের এই প্রণালীর সীমান্তবর্তী দেশগুলোর মধ্যেই হওয়া উচিত। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই বলেও তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পারমাণবিক তাদের যে জ্বালানি আছে সেগুলি সরিয়ে নেবার কোনো রকম পরিকল্পনা তাদের নেই। আজ সন্ধ্যা 6টার দিকে অস্ত্র হাতে হোয়াইট হাউসের তল্লাশি চৌকির চেক পয়েন্ট যেটি এগিয়ে যাওয়ার পর এক সন্দেহভাজন নিহত হয়েছেন বলে সিক্রেট সার্ভিসে জানিয়েছে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে যে প্রাথমিক তদন্ত অনুযায়ী এক ব্যক্তি ইস্টার্ন টাইম আজ সন্ধ্যা 6টার পরপরই একটি তল্লাশি চৌকির দিকে এগিয়ে আসে এবং নিজের ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এটি সিক্রেট সার্ভিসের তথ্য যদিও, এবং সিক্রেট সার্ভিসের তথ্য মতে কর্মকর্তারা পাল্টা গুলি চালায় এবং এতে সন্দেহভাজন ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। এরপর তাকে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে পরবর্তীতে তার মৃত্যু ঘটে। সেখানে উপস্থিত এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন যে ওই ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তির ছোড়া প্রাথমিক গোলাগুলির আঘাতে আহত হয়েছেন নাকি পরবর্তীতে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের ছোড়া গুলিতে, তা এখনো নিশ্চিত নয়। সিক্রেট সার্ভিস অবশ্য আরো জানিয়েছে যে তাদের কোনো কর্মকর্তাই আহত হননি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ঘটনার সময় হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন, তিনি এই ঘটনায় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হননি। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের প্রায় $1.8 বিলিয়ন ট্রাম্প সমর্থকদের জন্য অস্ত্রায়ন বিরোধী অর্থাৎ উইপনাইজেশন বিরোধী
তহবিল নিয়ে তীব্র বিতর্কের জের সিনেটে রিপাবলিকানরা আইস এবং বর্ডার পেট্রোলের জন্য 72 বিলিয়ন ডলারের যে তহবিল প্যাকেজের অনুমোদন প্রক্রিয়ায় জড়িত ছিল সেটি স্থগিত করে দিয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যে বিলটি দ্রুত পাশ করতে চান, 1 জুনের আগে তিনি চেয়েছিলেন বিলটি পাশ করা হোক। শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগী যারা তাদের ডেমোক্রেট প্রশাসন কর্তৃক বিভিন্নভাবে হেনস্থার মুখোমুখি হয়েছেন কিংবা মামলা জড়িয়ে পড়েছিলেন, মামলায় অভিযুক্ত হয়েছেন, তাদের জন্য $1.8 বিলিয়ন যে ক্ষতিপূরণ তহবিল ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রস্তুত করেছে, সেই নিয়ে রিপাবলিকান সিনেটরদের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে এবং তারা সম্প্রতি এক সিনেট হিয়ারিং এর সময় টড ব্ল্যান্স, যিনি অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল, তার উপর অনেকটা ক্ষোভ প্রকাশ করেন এবং সেই কথাটি আজকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিনেটর টেড ক্রুজ। তিনি বলেছেন যে $72 বিলিয়ন প্যাকেজটি আপাতত স্থগিত কোনো সিদ্ধান্ত গ্রহণের নিকট থেকে, এবং সিনেটর গ্রাসলি এবং সিনেটর কটন সিনেটের যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেই বৈঠকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্লান্সকে তীব্রভাবে ভৎসনা করেন, যখন 2 ডজনেরও বেশি রিপাবলিকান এই তহবিলের উপর একটি সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। $72 বিলিয়ন বিল পাশে ট্রাম্পের দেওয়া 1 জুনের সময়সীমা এখন পূরণ করা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে, কারণ সিনেটররা ভীষণ ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য জাস্টিস ডিপার্টমেন্টের গৃহীত $1.8 বিলিয়ন সেই তহবিলের প্রস্তাবনা নিয়ে। নাগরিকত্ব বাতিলের ব্যাপারে ট্রাম্প প্রশাসন আরো জোরদার ভূমিকায় নেমে আসছে। তাতে দেখা যাচ্ছে সন্দেহজনক ও প্রতারণাপূর্ণ অভিবাসন আবেদনের সাথে যুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের মামলাগুলো জোরদারভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যখন প্রচেষ্টা তীব্রতর করছে, তখনই জানা গেল যে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস আইনজীবীদের সাময়িকভাবে জাস্টিস ডিপার্টমেন্টে বদলি করা হচ্ছে। অতএব যারা এতদিন ইউএসসিএস এর পক্ষে যে সমস্ত আইনজীবীরা কাজ করছেন, নাগরিকত্ব বাতিলের বিষয়টি ত্বরান্বিত করার জন্য, জোরদার করার জন্য, তাদেরকে এখন ইউএসসিআইএস থেকে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে বদলি করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির বিখ্যাত স্থাপনা এম্পায়ার স্টেট বিল্ডিং টানা 5মবারের মতো যুক্তরাষ্ট্রের 1 নম্বর দর্শনীয় স্থান হিসেবে চিহ্নিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে আজকে। এই বছর ভবনটি বিশেষ আলোকসজ্জা এবং 1 মে আয়োজিত এক জন্মবার্ষিকী অনুষ্ঠানের মধ্য দিয়ে তার 95তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। ট্রিপ অ্যাডভাইজার এই ক্রমতা লেখাটি 2025 সালের ফেব্রুয়ারি থেকে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত ব্যবহারকারীদের দেওয়া পর্যালোচনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 1931 সালে নির্মিত এম্পায়ার স্টেট বিল্ডিং হলো একটি আর্ট ডেকো শৈলীর আকাশচুম্বী অট্টালিকা, যা কিংকং এবং স্লিপলেস ইন সিয়াটলের মতো চলচ্চিত্রগুলির পটভূমি হিসেবেও ব্যবহৃত হয়েছে। এটি 1454 ফুট উঁচু এবং এর নির্মাণ কাজ সম্পন্ন করতে 410 দিন সময় লেগেছিল, 1 বছরের সামান্য কিছু বেশি সময়। শেষ করছি, নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির একটি অবস্থান তাকে তীব্র সমালোচনার মধ্যে ঠেলে দিয়েছে নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়ের নিকট। আগামী আসন্ন ইসরায়েল ডে প্যারেডে এই প্রথমবারের মতো প্রায় 59 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটির কোনো মেয়র ইসরায়েল ডে উপলক্ষে যে প্যারেড অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত থাকছেন না। মেয়র জোহরান মামদানি তার আদর্শগত অবস্থানের কারণেই এই প্যারেড থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, এমনটি জানাজানির পর ইহুদি নেতৃত্ব আরো ক্ষোভে ফেটে পড়ে এবং তারা মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করছেন যে তিনি ইসরায়েল ডে উপলক্ষে আয়োজিত প্যারেডে অংশ নিচ্ছেন না। 69 বছরে প্রথম মেয়র যিনি এই ইসরায়েল ডে প্যারেডে অংশ নিচ্ছেন না। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। So, what is the significant? He will not join the Israel Day parade? ইহুদি সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং ইহুদি সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তারা ইতিমধ্যে তার সমালোচনা করেছেন যে একটি প্রথার প্রতি ব্যতিক্রম হচ্ছে। এতদিন সব মেয়রই
এই ধরনের এই প্যারেডে অংশ নিয়েছিলেন, এই প্রথমবারের মতো তিনি আসছেন না। মেয়র মামদানি কিন্তু এবার বাংলাদেশ ডে প্যারেডেও আসেননি। গতবার এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডেও এসেছিলেন। সো বাংলাদেশ যে প্যারেডে আসেন না, ইহুদিদের প্যারেডে যাচ্ছেন না। সো বাট আদার সাইড, ইফ ইউ সি দ্য আদার সাইড অফ দি কয়েন, দেন তবে ডেফিনেটলি গতকাল বিগ জানা গেছে নিউজ। উনি নাকি ব্রঙ্কসে একটি মসজিদে ঈদের জামাতে উপস্থিত থাকবেন। গতকাল এই তথ্যটি পাওয়া গেছে। ঠিক আছে, বাট কথা হচ্ছে যে উনি যে যাচ্ছেন না, এই না যাওয়ার যে সিদ্ধান্ত, ইহুদি সম্প্রদায় বিক্ষুব্ধ, বাট হোয়াট ইজ দ্য আদার সাইড অফ দ্য কয়েন? আদার সাইড কিন্তু এখনো কোনো মন্তব্য করেনি এই বিষয়ে। আদার সাইড অফ দ্য কয়েন মেন হোয়াট উড বি দ্য পলিটিক্যাল ইম্প্যাক্ট অন যে ইসরায়েলের যে আপনার এই যে মানে আক্রমণ, যুদ্ধ, তারপরে আপনার মানুষ হত্যা, এইসব ব্যাপার নিয়ে ইসরায়েলের বর্তমান প্রশাসন যা করছে, এর পরিপ্রেক্ষিতে যে বিদ্রোহীরা তাকে এটা কিভাবে দেখবে? মানে বিদ্রোহ বা বিক্ষুব্ধ যারা, তারা এটাকে কিভাবে নেবে? তাদের কাছ থেকে কোনো মন্তব্য এখনো আসছেনি তো। না, আমি বলছি আপনাকে অ্যানালাইসিস যে হোয়াট দি আদার সাইড উইল থিঙ্ক, যে আমার মনে এই হয় প্রথম আপনি দেখেন যে অল দি মেয়রস, আদার সাইড চুপ থাকার, মেয়র ইতিমধ্যে যেহেতু অবস্থান নিয়েছেন ইসরায়েলের ব্যাপারে, প্যারেডের ব্যাপারে, অতএব আদার সাইড যারা মেয়রকে সমর্থন করেছে তার বিভিন্ন পলিসি ইস্যুতে, তারা বোধহয় এই বিষয়ে কোনো মন্তব্য আপাতত করছেন না। তারা মন্তব্য কারণ করছে না, কিন্তু আমরা যদি পলিটিক্যালি অ্যানালাইজ করি এইটা, যে এই প্রথম যেহেতু একজন মেয়র যাচ্ছেন না, তাহলে এটা তার একটা বোল্ডনেসও প্রকাশ করবে না, যে মেয়র যেটা এর আগে ইসরায়েলের বিভিন্ন অভিযানের না, মেয়র যেটা বিশ্বাস করেন যে পলিসিতে মেয়র থাকা অবস্থায় তিনি সেই তার সাথে আপোষ করতে চাচ্ছেন না, কিংবা চাননি, কিংবা আপোষ করেননি, এটাই দেখা যাচ্ছে এখন। এবং শুধু এটা না, আমি নিজেই একটা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, তিনি আমাকে নিজেই দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। সেটা হলো ব্রঙ্কসে উনি, আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজ এবং আরও অনেকে ছিলেন, এবং সেখানে তারা খালি শুধু যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেই, তারা ওই সময় ইসরায়েলে যে যত ফান্ড যায়, বিভিন্ন এনজিও কর্তৃক যত ফান্ড দেওয়া হয়, সব ফান্ড বন্ধ করার ব্যাপারে একটি বিল তৈরি করারও সেখানে, এটি আমার কাছে এখন রেকর্ড আছে যে উনি এবং ইসরায়েলের ব্যাপারে তো ডেমোক্র্যাটদের অবস্থান আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে। ডেমোক্রেটদেরটা বলছি, আমি বলছি মেয়রের কথা বলছি। না, আপনি তো বলছেন সেখানে তো ডেমোক্রেটিক সমাবেশ ছিল, যেহেতু না, ডেমোক্রেট সমাবেশ না, ইট ওয়াজ প্রেস কনফারেন্স কল্ড বাই আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজ এন্ড দেন আমাদের অ্যাসেম্বলিম্যান মামদানি। না, ঠিক আছে, এটা তো মামদানি অ্যাসেম্বলিম্যান হিসেবে, তো হি ওয়াজ এ ডেমোক্রেট দ্যাট টাইম। সো ওনার যে অবস্থান, এটা তো আজকে না, এটা তো বলছি যে সব সময়ই, আপনি জানেন গাজা বিরোধী যত সমাবেশ হয়েছে নিউ ইয়র্কে, রাইট, অলমোস্ট সব সমাবেশে হি ওয়াজ দ্য ফ্রন্ট রানার। বিভিন্ন মসজিদে গিয়ে উনি জামাইকা মসজিদ সেন্টারে তিনি বক্তব্য গিয়ে রেখেছেন ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে। ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে তো উনি বরাবর, উনি তো ওনার এই অবস্থার পরিবর্তন করেনি মেয়র দায়িত্ব পাওয়ার পর। আমি বলছি যে ওনার যে এই যে বোল্ডনেস, এটাকে তার যে যারা ইসরায়েল বিরোধী, যারা ইসরায়েলের বিভিন্ন সময়ের যে অ্যাক্টিভিটিস বিরোধী, তাদের কাছে তার আবেদন অনেকটা বাড়িয়ে দেবে। না, এটাও আমাদের মনে রাখা দরকার যে সকল ইহুদি সম্প্রদায়ের সকলেই কিন্তু ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন করে না। সকল ইহুদি কিন্তু এটা করে না। ইহুদিদের ভিতরে একটা অংশ আসে, যদিও তাদের পরিমাণ খুব ক্ষুদ্র, তারা খুব ক্ষুদ্র অংশের, কিন্তু তারা ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদ অব্যাহতভাবে করে যাচ্ছে। তাইলে বলতে হবে যে ইসরায়েল ডে প্যারেড কি অর্গানাইজড বাই অল ইসরায়েলি অর এ ফ্র্যাকশন হু সাপোর্ট নেতানিয়াহু? কখনো কোনো প্যারেডই সম্প্রদায়ের সবাই দ্বারা আয়োজন করা হয় না, সবাই অংশগ্রহণ করেও না, বিরোধিতাও থাকে। কিন্তু এইবার ইসরায়েল ডে প্যারেডের যে সিগনিফিকেন্সটা, সেটি হচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের যুদ্ধ করার ফলে, ইরানের যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলকে সহায়তা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারের অনেক কিছু ইতিমধ্যেই প্রায় নিঃশেষ হতে চলেছে। অর্থাৎ এই বিষয়টা সাধারণ আমেরিকানদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তো আমি যেটা মনে করি যে মেয়র তার অবস্থানের কোনো পরিবর্তন করেননি, এবং তিনি মনে করেন যে ইসরায়েলের যে গণহত্যা, এটার যে কোনো উপায়ে যার যেভাবে সম্ভব প্রতিবাদ জানানো উচিত, নিন্দা জানানো উচিত। তিনি ইসরায়েলের প্যারেডে না গিয়ে তার সেই প্রতিবাদটুকু উপস্থাপন করেছেন।
থ্যাংক ইউ। হোয়াট অ্যাবাউট যে ট্রাম্প আজকে একবারে প্রথম বললেন যে খুব সন্নিকটে ইরান যুদ্ধের ডিল, তো গত পরশুদিন তিনি বলছেন এমন আক্রমণ করব যে আক্রমণে, গত পরশুদিন তিনি বলছেন এমন আক্রমণ করব যে আক্রমণে শেষ হয়ে যাবে সব। না, যে বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা দিচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পই এই ইরানের এই যুদ্ধবিরতি নিয়ে কথা বলছেন। ইরান কিন্তু তেমন কোনো কথা বলছে না। এটাই বলছি, ইরান পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে এবং তারা কিছু কিছু জিনিস বলে দিয়েছে যে যেগুলি আলোচনার টেবিলে উঠানো যাবে না। তার মধ্যে একটি হচ্ছে যে পারমাণবিক যে ইউরেনিয়াম আছে ইউরেনিয়াম, সেগুলি ওইটা পারমাণবিক জ্বালানি, সেটি তারা সরাবে না তাদের দেশ থেকে। রাশিয়া প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবও তারা প্রকারান্তরে নাকচ করেছে। সেটা কোনো আলোচনার বিষয় হবে না। এখন প্রেসিডেন্ট ট্রাম্প কি সেটা মেনে নিয়েছেন? প্রেসিডেন্ট ট্রাম্পের টার্গেটটা যদি শুধুমাত্র হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় এবং তার মাধ্যমে যদি প্রেসিডেন্ট মনে করেন তিনি এই যুদ্ধে বিজয়ী হয়েছেন, তিনি তা মনে করতেই পারেন। কিন্তু এটা দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ করে ইরান যদি এই যুক্তরাষ্ট্রের এবং ইরানের এই যৌথ আক্রমণের জবাব দিয়ে থাকে, তাহলে তো এদিক থেকে ইরান অনেকটা সাকসেসফুল। সো সো আপনার মানে ওনার যে টোনটা হচ্ছে যে নিজেও নিয়ে এগিয়ে এসে বলতেছেন যে ভেরি নিয়ার, যে যুদ্ধ বিরতির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ট্রাম্প সেজ পিস ডিল উইথ ইরান ইজ নিয়ার। এটা হলো এখন ব্রেকিং নিউজ। এটা ছাড়া তো ওনার কাছে তো কোনো অপশন নাই, কংগ্রেসের অনুমতি নেই যুদ্ধ চালানোর ব্যাপারে। তারপরে উনার সামরিক কমান্ডারদের একটা বড় অংশ যুদ্ধের বিরোধী, প্লাস ভাইস প্রেসিডেন্ট হিমসেলফ যুদ্ধের বিরোধী। আরেকটা খবর আছে যে ইরান এগ্রিড টু গিভ আপ এনরিচ ইউরেনিয়াম। তারা এনরিচ করবে না, এটা সমৃদ্ধ করবে না, কিন্তু তারা তো দিবে না কাউকে, তারা রেখে দিচ্ছে এটা, রাইট? মানে এনরিচ করার প্রোগ্রাম তারা হয়তো মানে স্টপ করবে, কিন্তু জিনিসটা তারা যে চুক্তি স্বাক্ষর করেছিল সেই চুক্তিতেই তারা আছে। তারা বলেছে যে এনরিচ ইউরেনিয়াম যখন চুক্তি স্বাক্ষর করেছি এরপর থেকে আমরা এটা সমৃদ্ধ করিনি, কিন্তু এর আগে যেগুলো ছিল সেগুলো আমেরিকা ফেরত চাচ্ছে, ইসরায়েলের কারণে ফেরত চাচ্ছে। আমেরিকার খুব একটা আগ্রহ নাই ওগুলো ফেরত পাওয়ার ব্যাপারে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর চাপ দিচ্ছে সেগুলো ফেরত নেওয়ার জন্য। কারণ ইসরায়েল মনে করে যে ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েই যায়, তাহলে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপজ্জনকের বিষয় হচ্ছে সেটি। কারণ ইসরায়েল নিজেই অনেকে বলছে যে যদি তারা ঘোষণা করেনি, তারা ইসরায়েল ইতিমধ্যেই পারমাণবিক শক্তির অধিকারী। অতএব ইসরায়েল চায় না যে আরেকটি আরব রাষ্ট্র এই শক্তির অধিকারী হোক, এবং এইখানেই তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে কনভিন্স করতে সক্ষম হয়েছে ইরানের যুদ্ধের ব্যাপারে, যেটা প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে তাকেও ইসরায়েল নেতানিয়াহু এই ধরনের পরামর্শ দিয়েছিলেন যে ইরানে হামলা চালানোর জন্য, কিন্তু তিনি তা করেননি। ট্রাম্প করেছেন, কারণ ট্রাম্প ইরানকে শাস্তি দেওয়ার জন্য, ট্রাম্পের ভাষায় ইসরায়েল শাস্তি দিতে চাচ্ছে ইরানকে, কিন্তু যুক্তরাষ্ট্রকে জড়িয়ে সে শাস্তিটা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিপদটাতে পড়েছেন। কারণ তিনি যুদ্ধ পুনরায় চালু করতে পারছেন না, যুদ্ধ শেষও করতে পারছেন না, তিনি এক ধরনের দ্বন্দ্বে পড়ে গেছেন। এর মধ্যে কংগ্রেস তো পুরাটাই দুই পক্ষই, তার দুই পক্ষই তার মানে মেজরিটি, কিন্তু দুই পক্ষই তার বিরুদ্ধে ভোট দিয়েছে, যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছে। সো দুই হাউস, লোয়ার হাউস এন্ড আপার হাউস। যুদ্ধ আসলে কেউই চায় না। যুদ্ধ রিপাবলিকান বলেন, ডেমোক্রেট বলেন, কট্টরপন্থীরা বলেন, যুদ্ধ আসলে কেউ চায় না। তার কারণ এই যুদ্ধের মাধ্যমে যেটা প্রমাণ হয়েছে গত প্রায় 5-6 সপ্তাহ এই পরিস্থিতিতে, যে সাধারণ মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে। জিনিসপত্রের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, গত 6 সপ্তাহ ধরে তেল $4, $4.5 উপরে গ্যালন। এবং এইটা মানুষের ক্ষোভ, এবং এই ক্ষোভের ব্যাপারটা রিপাবলিকান নেতৃত্ব, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেকশন তো আরো 2 বছর পরে। প্রেসিডেন্ট ট্রাম্পের তো আর কোনো ইলেকশন নাই, উনি তো আর প্রেসিডেন্ট থাকতে পারছেন না। অতএব উনি যে কথাটি বলেছেন কিছুদিন আগে যে সাধারণ মানুষের কি হোক যুদ্ধের পরে, অর্থনৈতিক অবস্থা কি হোক, তাদের পকেটের অবস্থা কি হোক, এটা তো তিনি খুব একটা কেয়ার করেন না, সেটা তো তিনি বলেই দিয়েছেন। এই কথা বলার পরে যে সমস্ত রিপাবলিকান নেতৃত্বকে আগামী বছর ভোটে যেতে হবে, ভোটে দাঁড়াতে হবে, কয়েকজন সিনেটর এবং সকল কংগ্রেস সদস্য, তারা তো চিন্তায় পড়ে গেছেন। কারণ এইটা যদি অব্যাহত থাকে, এইভাবে বাজারের অবস্থা যদি এইভাবে, অর্থনৈতিক চাপ যদি এইভাবে থাকে, তখন কিন্তু মিড টার্মে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা, মেজরিটি ধরে রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে আসছে দিনে দিনে, এবং এটাই তাদের বড় আতঙ্ক, বড় উদ্বেগ। Okay, so what is the okay? So, আজকের পত্রিকা রিপোর্ট, Britain is preparing for a mission that could clear the
স্ট্রেইট অফ হরমুজ। সো ব্রিটেন এখানে ব্রিটেন হঠাৎ চেষ্টা করে করেছে না, ব্রিটেনের পাশাপাশি ফ্রান্সও চেষ্টা করেছে। ফ্রান্সও আছে, যেখানে ব্রিটেন আছে সেখানে ফ্রান্সও থাকবে, ইটালিও থাকবে। তারা চেষ্টা করছে যে একটি সাংঘর্ষিক অবস্থা থেকে সরে এসে হরমুজ প্রণালী চালু রাখতে ইরানের কোনো আপত্তি নেই। ইরান যেটা বলার চেষ্টা করছে যে ইসরায়েলের আমেরিকার সাথে কোনো যুদ্ধবিরোধী চুক্তির প্রথম শর্তটাই হতে হবে যে যুক্তরাষ্ট্র অন্য কোনো অজুহাতে আর কখনো ইরান আক্রমণ করবে না। সো হরমুজ প্রণালী তো তারা খুলে রাখতেই চায়। তারা তো চীনা জাহাজকে, রাশিয়ান জাহাজকে তারা সেখানে প্যাসেজ দিচ্ছে অলরেডি এবং ইতিমধ্যে, এবং অনেকেই অন্য দেশেরও সেই হরমুজ প্রণালী ব্যবহার করছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের জাহাজের জন্য সেটা খুলে দেওয়ার, যে সেটা হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র আর কখনো ইরান আক্রমণ করবে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রতিশ্রুতি তো দিচ্ছেন না প্রকাশ্যে। সো আপনি কি মনে করেন না যে ইরান এরপরে এই যুদ্ধ স্থায়ী সমাধান যখন হয়ে যাবে, শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পর ইরান উইল বি ওয়ান অফ দ্য মেজর পাওয়ার ইন দ্যাট রিজিয়ন? ইরান ইজ অলরেডি পাওয়ার ইন দ্য রিজিয়ন। পাওয়ার তো আর কিছু নাই তাদের, যে সৌদি আরব অলরেডি পাওয়ার। যে সৌদি আরব ভয় পাচ্ছিল যে ইরানকে ডেমোলিশ করে দিলে তারা তাদের মানে রাজতন্ত্র টিকিয়ে রাখতে পারবে, সহযোগিতা হবে, মানে তারা সেফ মনে করবে, সেই সৌদি আরব বা অন্য যে আরব রাষ্ট্রগুলো যারা রাজতন্ত্র বহাল রেখেছে এদের জন্য, এরা তো এটা খুব ভীতির কারণ হবে না তাদের জন্য? না, দুইটা কারণ তাদের ভীতির কারণ। একটা হচ্ছে তাদের ইকোনমি প্রচন্ড চাপের মধ্যে আছে। যে ক্ষয়ক্ষতি আপনি জানেন যে কুয়েতে এয়ারওয়েজ ফ্লাইট চালু করতে চেয়েছিল এবং তারা মনে করছিল তাদের এয়ারপোর্ট রেডি, কিন্তু পরে দেখলো যেই পরিমাণ ক্ষতি হয়েছে এটা ধারণার বাইরে। অতএব কুয়েত সবচেয়ে বেশি সাফার করেছে, ইউনাইটেড আরব এমিরেট সাফার করেছে, কাতার সাফার করেছে, সৌদি সাফার করেছে। তারা সবাই বুঝতে পেরেছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধ হলে ক্ষতিটা তাদের বেশি, এবং এই জন্য তারা এখন একটা জিনিস, তারা একটা সমঝোতা আসতে চাচ্ছে, এবং এই ক্ষেত্রে তুরস্ক একটা ভূমিকা পালন করতে পারে। তুরস্ক এবং পাকিস্তান বলা হচ্ছে যে এই দুই দেশ আরব বিশ্বকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারে, এবং ইসরায়েলের ভয়টাও কিন্তু সেখানে রয়ে গেছে। সো ইসরায়েল অনেক ম্যাপ চেঞ্জ হবে। আচ্ছা, লাস্টে আরেকটা জিনিস জানতে চাই যে আপনি কি মনে করেন যে এই যে স্ট্রেইট অফ হরমুজ যদি ব্রিটেনের মধ্যস্থতা ক্লিয়ার হয়ে যায়, দেন তেলের দাম বা অন্যান্য জিনিসের দাম যে বাড়ছে ইজ হবে? অবশ্যই, তবে দ্রুত হবে না, ধীরে ধীরে হবে। মানে সময় লাগবে। আমাদের আমেরিকায় টমেটোর দাম কমার মতন অবস্থা হবে আর কি। লাস্ট যে জিনিসটা হবে, ট্রাম্প ইজ সেটিং হিজ সাইট অন রেস্ট্রিক্টিং লিগ্যাল ইমিগ্রেশন। আপনি জানেন গতকালকে তিনি একটা কাজ করেছেন, এটা লিগ্যাল এতদিন বলা মানে আপনি দেখেন একটা ফ্লেভার তোলা হয়েছে যে ইলিগ্যাল ইমিগ্রেশনের বিরোধী, তিনি লিগ্যাল ইমিগ্রেশনের তিনি পক্ষে, রাইট? কিন্তু আপনি দেখেন যে উনি এই যে 50,000 ভিসা যে দেওয়া হতো, যেটাকে আগে আমরা বলতাম যে ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম, এই ভিসা প্রোগ্রাম বাংলাদেশ বাদ পড়লে অন্য দেশগুলিতে চালু ছিল, কিন্তু এটা কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন, ফ্রিজ করে দিয়েছেন। দ্যাট মিনস লিগ্যাল ভিসা, লিগ্যাল প্রসেস উনি বন্ধ করছেন। উনি এই গ্রিন কার্ড বন্ধ করলেন, টিপিএ প্রোগ্রাম, অন্যান্য 75টা দেশে কনসুলার প্রসেসিং বন্ধ করছেন, রাইট? সো দ্যাট মিনস উনি এখন দেখেন, আমি একটা উদাহরণ দেই, যারা I-485 এর মাধ্যমে এই দেশে অ্যাডজাস্ট করতে পারতেন, বাংলাদেশে কনসুলার প্রসেসিং বন্ধ থাকার পরও তাদের সেই সুযোগটা নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কবে নাগাদ এই কনসুলার প্রসেসিং চালু হবে নোবডি নোস, কেউ জানে না। তার থার্ড থিং যেটি হচ্ছে যে আপনি যখনই একবার আমেরিকা থেকে বের হয়ে যাবেন তখন অনেকগুলো জিনিস ট্রিগার করবে, তার মধ্যে ওভার স্টে, তারপরে কনসুলার অফিসারদের ইন্টারভিউতে বিভিন্ন বিষয়গুলো, এবং সেই ধরনের একটা নোট আজকে বেশ কয়েকটা ল ফার্ম তাদের ক্লায়েন্টরা যেগুলো চিঠি পেয়েছে ফার্দার ইনফরমেশনের জন্য ইউএসসিএস থেকে চিঠিগুলো পেয়েছে, সেগুলোর কপিও তারা অনলাইনে দিয়ে দিয়েছে। তো এতে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন বলে একেবারে যে ইমিগ্রেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এতদিন অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সেটাও আজকে অনেকগুলো কোম্পানি বলার চেষ্টা করেছে। ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল, আর্কিটেক্ট, এদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন ক্যাটাগরির ভিসা এসে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্ট করেছেন। সেই সুযোগটা যদি না থাকে তাহলে এই প্রতিভাগুলো থেকে যুক্তরাষ্ট্র বঞ্চিত হবে, এবং এইটাই সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। কারণ অনেকেই যদি দেশে চলে যেতে হয়, তাদের দেশের কনসুলার প্রসেসিং আর যুক্তরাষ্ট্রে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস এক জিনিস না। অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটা খুবই প্রিভিলেজড একটা সুযোগ ছিল,
এবং এই সুযোগটা অনেক কিছু ওভারলুক করা হতো অ্যাডজাস্টমেন্ট I-485। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন সিটিজেনদের বাবা মারা যদি এদেশে ওভারস্টেও করতো, বিনা পারমিশনে কাজও করতো, যদি তাদের এন্ট্রি লিগ্যাল থাকতো তারা এদেশে অ্যাডজাস্ট করতে পারতো, কিন্তু এখন আর সেটি হবে না। তো এই বিষয়গুলো ডিসক্রিশনের ব্যাপারটাকে এতটা কঠিন করে ফেলেছে যে মূলত লিগ্যাল ইমিগ্রেশনের পথ ধীরে ধীরে সংকুচিত হতে হতে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রাইট। সো আপনি জানেন এছাড়া B1 B2 ভিসা, সরি, আপনি ওই যে ক্যাটাগরি যেটা করা হতো আপনার পেশাদার লোক যাদেরকে আনা হতো, এটা কি ক্যাটাগরি ছিল জানি, যেটা অনেকগুলো E2 ইবি ইনভেস্টর ভিসা, ইবি একটা ছিল, তারপরে এই যে আপনার ইন্ডিয়া থেকে যে লোক আনা হতো যে প্রোগ্রাম, এটাতে H1B ভিসা, যেটা H1B ভিসা আপনি দেখেন এটা যেটা করা হতো যে অনেক প্রফেশনাল খুব দক্ষ লোকদেরকে আনা হতো, আনার পরে তারা এখানে টেম্পোরারি কাজ করতো, তারপরে ওই কোম্পানি তাকে আপনার স্পন্সর করে তাকে রেখে দিত এখানে, রাইট? এখন স্পন্সর করলেও লাভ হবে না, তাকে যেতে হবে। তারা ফাঁক রেখেছে সেখানে, তারা কিছুটা ফাঁক রেখেছে, ডিসক্রিশনারি একটা ব্যাপার রেখেছে। অতএব তারা সিলেক্টিভ। ধরেন কনসুলার প্রসেসিং কিন্তু পৃথিবীর সব দেশে বন্ধ না, অনেক দেশে কনসুলার প্রসেসিং চালু আছে। ট্রাম্প প্রশাসন কিংবা এই ধরনের ট্রাম্প মানে রিপাবলিকান প্রশাসন যখন ক্ষমতায় থাকবে, তখন তারা সিলেক্টিভ কিছু দেশ থেকে ইমিগ্রেশন সংকুচিত করবার জন্য ওই দেশের কনসুলার প্রসেসিং বন্ধ রাখতে পারে। এবং এটা যেমন আজকে কোন একটা জিনিস দেখলাম যে স্পেশালি যে হোয়াইট কান্ট্রি যেগুলো আছে, রাইট, দ্যাট কান্ট্রি উইল গেট এ প্রিভিলেজ। প্রেসিডেন্ট ট্রাম্পের খুব পছন্দের দেশ হলো সাউথ আফ্রিকা। জি, সাউথ আফ্রিকা, রাইট। হ্যাঁ। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইব্রাহিম চৌধুরী খোকনের দেশটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের দেশ না। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপনাকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ নাজমুল হাসান। দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশনের কিছু নীতিগত পরিবর্তনের কথা বলা হয়েছে গতকালকে, এবং ট্রাম্প প্রশাসন যেটা বলছে এই বিষয় নিয়ে আমাদের কমিউনিটিতে অনেক উদ্বেগ রয়েছে। এই উদ্বেগের মধ্যে অন্যতম হচ্ছে যে যারা এখান থেকে তাদের গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন, তারা এখন দেশে গিয়ে তাদের গ্রিন কার্ডের প্রসেস, যেটা এই প্রসেস বা ইন্টারভিউ, এটা ফেস করতে হবে। এ নিয়ে কমিউনিটিতে যারা ইতিমধ্যেই এই ইমিগ্রেশন বা গ্রিন কার্ডের বেনিফিটের জন্য আবেদন করেছেন, তারা অত্যন্ত আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে আছেন যে এখন তারা কি করবেন। সো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা প্রয়োজন। তারা অনেকেই জানতে চাচ্ছেন যে যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তাদের কি করতে হবে, অথবা ইন ফিউচার যদি দেশে ফিরে যেতে হয় তাদের তাহলে কি করণীয়। এই বিষয়গুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন এবং কনফিউশন, সংশয় আছে। এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি বিশিষ্ট অ্যাটর্নি আমাদের শ্রদ্ধা জনাব মীর মিজান, ওনার সাথে। যে মীর মিজান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড থ্যাংক ইউ যে আপনি যে আমাদের এই দুর্যোগময় যখন সময় আসে তখনই আপনাকে পাওয়া যায়। ইটস এ ব্লেস ফর আওয়ার কমিউনিটি অ্যান্ড ইউ আর ওয়ান অফ দি ব্লেসিং পার্সন অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি তো শুনেছেন আমি কি বলেছি, যে গতকালকে আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যে এইখান থেকে গ্রিন কার্ডের নতুন করে আবেদন করা, মানে গ্রিন কার্ডের জন্য যারা আবেদন করবেন তাদের ইন্টারভিউয়ের জন্য দেশে যেতে হবে। সো এই বিষয়ে কি একটু ব্যাখ্যা করে বলবেন যে এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট? ধন্যবাদ। আপস্টেট নিউ ইয়র্কে ওয়াটার টাউন থেকে বলছি। জি, একটা এক্সকারশনে এসেছি, তো তার মধ্যেও যে আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার, সেজন্য ধন্যবাদ। জি, তো এখানে যে ব্যাপারটা হয়েছে, যে একটা সময় ছিল 1952 সালের আগ পর্যন্ত যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এইটুকু বলবো যে সিদ্ধান্ত, কিন্তু এখনো এটাকে ব্রেকডাউন করে কিভাবে প্র্যাকটিক্যালি কিভাবে এটা প্রসেস করা হবে সেটার এখনো গাইডলাইন দেওয়া হয়নি। আমি কোনো ফলস হোপ দিতে চাচ্ছি না, ফলস ইনফরমেশন দিতে চাচ্ছি না। এটা বেসিক একটা ইনফরমেশন হচ্ছে। কেন বলছি আমি, যে 1935 সাল থেকে সীমিত পর্যায়ে এক ধরনের ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে যে এখান থেকে কিছু প্রসেসিং করে তারপরে কিন্তু আলটিমেটলি কানাডা বা মেক্সিকোতে গিয়ে বা অন্য কোনো দেশে গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে এখানে গ্রিন কার্ড নিয়ে আসতে হতো। আচ্ছা, এখনো প্রেসিডেন্ট ওবামার সময় থেকে কিছু একটা ব্যবস্থা আছে যে যারা এখানে অন্য কোনো সমস্যা নাই, কোনো প্রতারণার ব্যাপার নাই, তাদের জাস্ট
আনলফুল স্ট্যাটাস যদি থেকে থাকে এবং আদারওয়াইজ গ্রিন কার্ড পাওয়ার মতো হয়, তারা একটা ওয়েভার যদি পান, এটা ওয়েভার মানে চাইলেই পাওয়া যাবে তা না, এটার জন্য এক্সট্রিম হার্ডশিপ দেখাতে হয় টুয়ার্ডস কোয়ালিফাইং রিলেটিভ, সেটা থাকতে হয়। সেটাকে আজকে তো ওদিকে যাবো না। ওটা পেলে এখানে বসেই ওই সেই 35 সালের সিচুয়েশন মতো সমস্ত প্রসেসিং শেষ করে কিন্তু ইন্টারভিউটা দিতে বাইরে যেতে হবে, এইরকম একটা ব্যবস্থা আছে। কিন্তু 1952 সালে আইন পরিবর্তন করে একটা ব্যবস্থা করা হয়, যেটা আজকের এই I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেটার 1952 সাল থেকে ছিল। সেই জিনিসটা তারা তার আগের পর্যায়ে 1951 সাল পর্যন্ত যে পর্যায়ে আছে সেই পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে, এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পুরোপুরি শেষ হবে না। হ্যাঁ, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সে তারা এই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অ্যালাউ করবে, এই কথাটাও বলা আছে। যেমন ধরেন কেউ মানে আমি জাস্ট ভাবছি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস কি ধরনের হতে পারে। যেমন যারা অ্যাসাইলাম যাদের গ্র্যান্ট হয়েছে, কি কারণে গ্র্যান্ট হয়েছে? যে তার নিজ ভূমে গেলে সে অত্যাচারিত হয়েছে এবং তার অত্যাচারিত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে উনি ওটা প্রমাণ করে উনি এখানে অ্যাসাইলাম পেয়েছেন। ওনাকে যদি এখন বলা হয় যে দেশে গিয়ে গ্রিন কার্ড করতে, তাহলে তো সেটা একটা মানে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তো কারণ আমেরিকাই তাকে গ্র্যান্ট করলো, এখানে প্রোটেকশন দিল, তাকেই আবার পাঠাবে। তো সে এইরকম যারা সিচুয়েশন, কি একজন মানুষ H1 বা অন্য কোনো ভাবে এখানে কাজ করছেন, যেখানে গভর্নমেন্টের একটা ইন্টারেস্ট আছে, সেই কাজ বন্ধ করে দিয়ে তাকে যে দেশে পাঠাবে, সেখানে হয়তো একটা মানে মোট কথা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস যেভাবেই ওরা ব্যাখ্যা করে, ওটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওগুলা ছাড়া অন্যান্য ভাবে মানে ব্যাপারটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পর্যন্ত প্রথম থেকেই না। যেমন কেউ যদি এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন করে, তাহলে কি দাঁড়ায় যে তার জন্য প্রথমে লেবার সার্টিফিকেশন হয় নর্মালি, তারপরে I-140 ইমিগ্রেন্ট পিটিশন হয়, এইগুলোর ব্যাপারে বলা হচ্ছে না। হ্যাঁ, তো সেগুলো থাকলো, কিন্তু যখন গ্রিন কার্ডের পর্যায়ে আসবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এখানে বসে যে গ্রিন কার্ডটা করে সেই ব্যাপারটা তাকে বন্ধ করে দিতে চাচ্ছে। আবার যদি কেউ ফ্যামিলি বেসড ইমিগ্রেশন করে, প্রথমে সে যারা বাংলাদেশে থাকে তাদের জন্য প্রথমে ইমিগ্রেন্ট পিটিশনটা করতে হয়, সেটা করতেই অনেক সময় লাগে, সেটা নিয়ে কথা বলা হচ্ছে না। কথাটা হচ্ছে যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হবে, ওটা এখানে না করে কনসুলার প্রসেসিং এর মাধ্যমে করতে হবে। এটার কারণে তারা ভাবতেছে যে এই যে একটা বিশেষ বড় অংশের মানুষ এখানে চলে আসে, এসে এখানে থেকে গ্রিন কার্ডটা করতে পারবে। ইভেন যেমন যারা সিটিজেন মানে যাদের সিটিজেন পিটিশনার আছে ইমিডিয়েট রিলেটিভকেই, তারা যদি একবার এখানে মানে ভিসা নিয়ে আসে অ্যাডমিটেড হয়ে, তাহলে যতদিনই এখানে মানে ইলিগাল থাকো, এখানে বসেই গ্রিন কার্ডটা করতে পারে। হ্যাঁ, মানে সিটিজেনের বাবা মা, স্পাউস এন্ড চিলড্রেন আন্ডার 21 এন্ড আনম্যারিড। তো এই ধরনের বিষয়গুলোর উপরে আঘাতটা আসবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আপাতত এতটুকু পর্যন্তই জানা যাচ্ছে। হ্যাঁ, অনেক প্রশ্নই আসবে যে আমার কি হবে বা এই সিচুয়েশনে কি হবে, সেই কথা স্পেসিফিক ভাবে বলার মতো সময় আসেনি। সুতরাং কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এমনকি এই যে সর্ট অফ একটা আমি বলবো যে সিদ্ধান্তের মতো হয়েছে, এটা যদি আবার দেখা যায় যে প্র্যাকটিক্যাল না, তখন আবার বদলাবে। কারণ বহু কিছুই এখানে সিদ্ধান্ত হওয়ার পরে যখন এটা রেগুলেশনে যাবে বা স্পেসিফিক স্পেল আউট করতে যাবে, তখন যদি দেখা যায় যে এটা প্র্যাকটিক্যাল না, হ্যাঁ, তখন অনেক কিছু আবার এর মধ্যে অনেক কোর্ট কাচারি হবে। হ্যাঁ, তখন যদি গিয়ে দেখা যায় যে এটা সাংঘর্ষিক, এটার জন্য অসুবিধা হবে। হ্যাঁ, এটার জন্য ইউএস গভর্নমেন্টেরই অনেক রকম অসুবিধা হবে। এখানে ফ্যামিলি মেম্বার যারা সেপারেশনে একটা পরিস্থিতি, ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হবে। হ্যাঁ, তখন ওটার কত গুরুত্ব, আর এখান থেকে পাঠিয়ে দিলে সেখানে কত গুরুত্ব। আবার যেই জন্য আরেকটা ব্যবস্থা করা হয়েছিল সেটা আমি বলি, এইখানে তারা ইউএস ইমিগ্রেশন যেমন USCIS এর উপরে প্রেশারটা কমাতে যাচ্ছে, কিন্তু তারপর আবার স্টেট ডিপার্টমেন্টের উপর প্রেশারটা বাড়বে। তখন ওইটার জন্য যে একটা ব্যালেন্সিং অবস্থা, ওরা রেডি কিনা, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল ভিসা সেন্টার,
এরা তারপরে এমবেসি গুলা এগুলোর জন্য প্রস্তুত কিনা সেই ব্যাপারগুলো তাদের মধ্যে ভাবতে হবে, করে তারপরে যখন এই অবস্থাটা হবে এবং তখন যখন দেখা যাবে যে তাদের সমস্যা হচ্ছে, যেমন যতই পলিটিক্যাল বিভিন্ন কথাবার্তা বলা হোক না কেন, যেমন এই যে যারা H1 এর ডাক্তাররা আছেন, বিভিন্ন লাইনে বিভিন্ন কাজে যে স্পেশালিস্ট অকুপেশনের লোকজন আছেন, এরা না থাকলে অনেক কথাই বলা যায় যে কি অবস্থাটা হবে আমেরিকান ইকোনমির অবস্থাটা। এগুলা যখন যখন স্পেল আউট করে যখন এই বিতর্কগুলা হবে, তখন হয়তো এমন ভাবে জিনিসটা আসবে যাতে করে খুব খারাপ অবস্থা হবে না। হ্যাঁ, তাদের স্বার্থের ব্যাপারটা আছে আর কি, এলো কথা। তো আমি এর বাইরে কোন স্পেসিফিসিটি নিয়ে আমি কথা বলাটা আমার কাছে আর কিছু বলার নেই আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যে জিনিসটা আরেকটা জিনিস প্রশ্ন করতে চাই আপনাকে, যে যাদের ধরেন ওয়ার্ক পারমিট এখানে আছে, সে অ্যাবাউট EB1 যারা অ্যাপ্লাই করেছে, তাদের ওয়ার্ক পারমিট যদি হয়ে যায়, নর্মালি ওয়ার্ক পারমিট হওয়ার পরে তাদের গ্রিন কার্ড অটোমেটিক্যালি বা গ্রিন কার্ডের পরে বলতো যে সে আবার বললো যে আপনার কেস অ্যাপ্রুভড, সো ইউ উইল গেট অল দি, অ্যান্ড দেন প্রথমে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করলো, অথবা বললো যে তোমার গ্রিন কার্ড প্রসেসের মধ্যে আছে, এটা আসতেছে। তাদের অবস্থা কি হবে? তারা কি দেশে ফিরে যেতে হবে, না এখান থেকে তাদের কি হবে? প্রথম কথা হচ্ছে আমি যেটাই বললাম, আমার কাছে সব ইনফরমেশন নেই, কারো কাছেই নাই, থাকার কথা না। কিন্তু আপনি যখন ওয়ার্ক পারমিট কথাটা বললেন, তার মানে হচ্ছে একটাই, ওনার I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইজ পেন্ডিং। I-140 ভিত্তিতে কোনো ওয়ার্ক পারমিট হয় না। হ্যাঁ, I-485 পেন্ডিং থাকাকালীন তখন ওটার পার্ট হিসাবে আপনার টেম্পোরারি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়। তার মানে ওনার পেন্ডিং I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন আছে, বা কেউ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, ওইটার পার্ট হিসাবে ওনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। তো যাই হোক, যাদের পেন্ডিং I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আছে, সবচেয়ে কম ভয় হচ্ছে ওনারা অলরেডি টাকা পয়সা দিয়ে ওনাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে এবং এটা একটা পেন্ডিং অবস্থায় আছে। হ্যাঁ, সুতরাং এবং তারা তার জন্য পে করেছেন। হ্যাঁ, এটা অলরেডি একটা পেন্ডিং অবস্থায় আছে। মানে হ্যাঁ, তারা ইচ্ছা করলে অনেক কিছুই তো করতে পারে, অনেক কিছুই তো দুনিয়াতে আমাদের জীবদ্দশায় আমরা দেখতেছি যেমন কিছু হচ্ছে। তো তাদের তো সে যদি বাদ করে দেয়, মানে অবাক হব না, মানে যা চলতেছে দুনিয়াতে। কিন্তু কথা হচ্ছে এটা নর্মালি হওয়ার কথা না। যারা নতুন, সে আগামী অগাস্টে, মানে কাইন্ডলি অগাস্টে বলাটাও আমার ঠিক হয়নি, কারণ এখান থেকেও মানুষ ভুল বুঝতে পারে। সে সাম ডেটে, একটা গিভেন ডেট থেকে ওরা আর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না, সে এইরকম একটা সিচুয়েশন দিবে। তারপর থেকে যারা অ্যাপ্লাই করার কথা, তারা কি ওখানে করবে না কনসুলার প্রসেসিং এ ন্যাশনাল ভিসা সেন্টারে ওই কেসগুলো পাঠাতে হবে, সেটা নিয়ে একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। কিন্তু যাদের অলরেডি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পেন্ডিং আছে, তাদের আমি সবচেয়ে কম ভয় হিসেবে আমি মনে করতেছি। এবং জি লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, যে আপনি জানেন যে যখন প্রশাসন কোনো উদ্যোগ নেয় এই ধরনের, তখন বিভিন্ন জন এটার বিরুদ্ধে আপনার কোর্টে মামলা করে এটাকে স্থগিত করার জন্য, অথবা আপনাকে এটাকে বাতিল করার জন্য। ইজ দেয়ার এনিথিং গোয়িং অন লাইক দিস, যে এটার বিরুদ্ধে মামলা হতে পারে, মামলা হলে স্থগিত হবে, এই ধরনের কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। কেন বললাম এটা? এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যে সিস্টেমটা, এটা 1952 এর একটা অ্যাক্টের মাধ্যমে হয়েছে। অ্যাক্ট মানে হচ্ছে অ্যাক্ট মানে হচ্ছে যে এটা একটা পাশ করা আইন, কংগ্রেসের পাশ করা আইন, 1952 অ্যাক্ট। এটা অ্যাক্ট এর মাধ্যমে হয়েছে। এই যে সিদ্ধান্তটা, এটা মোর একটা রেগুলেশনের মতো, এবং একটা এজেন্সির একটা ডিসিশন। এটা যদি ওই অ্যাক্টের সাথে সাংঘর্ষিক হয়, তাইলে ডেফিনেটলি এটা নিয়ে লসুট হবে এবং ওটা বাতিল হয়ে যেতে পারে। কংগ্রেস এটা পাস করতে পারবে কিনা সেটা একটা বড় জিনিস। হ্যাঁ, ইমিগ্রেশনে অনেক কিছুই করতে পারে, কিন্তু কথাটা হচ্ছে মানে অনেক ল্যাটিটিউড আছে মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চে। কিন্তু তারপরও যদি এটা কোর্টে যায়, এবং দেয়ার ইজ এভরি চান্স, মানে আমি গত কিছুদিন যা দেখতেছি যে সুপ্রিম কোর্ট ওনাদের পক্ষে রায় দিয়েও দিতে পারে। মানে এই যে আমি কথাটা বললাম, এটা কেমন কথা? মানে আপনি বলতেছেন নাও দেওয়ার কথা, কিন্তু দিতে পারে, তাহলে আপনি কি জানলেন? মোট কথা হচ্ছে লয়ের বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। হ্যাঁ,
এবং সেটা পলিটিক্যালি মোটিভেটেড কিনা সেটা নিয়ে হচ্ছে কথাবার্তা। এই যে যেমন সিটিজেনশিপ, এগুলো অলরেডি কোর্ট কেস টেস করে শেষ, বছরের পর বছর যুগ যুগ ধরে আন, সেটা নিয়ে এখন আবার কোর্ট কেস হচ্ছে না। তারা তো সেফ, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু আপনি চাইলেই যেতে পারেন না, তাদের পারমিশন দিতে হবে। আপনি স্যার অ্যাপ্লাই করতে হবে, সেই পারমিশনটা দিল কেন? যেটা তো অলরেডি সেটেল ল। রাইট। হ্যাঁ, শুধু আইনে না, এটা ইভেন মানে এটা কোর্টের সংশোধনের পরে এটা কোর্ট কেস হয়েছে, এটা সেটেল ল, তো দিচ্ছে তো। তারপরে এটা হবে কিনা সেটা পরের কথা, কিন্তু পারমিশন তো দিল। ঠিক তেমনি এটা নিয়ে যদি ল সুট হয়, অবশ্যই আমি অবাক হব না। হওয়ার you. কথা কিনা সেটা পরের কথা, ঠিক কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ইউ মিজান আপনাকে অ্যাগেন। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সানিমুল্লাহ, যিনি ডিস্ট্রিক্ট 32, যেটা জামাইকা এরিয়ার, আমার মনে হয় ওয়েস্ট জামাইকা এরিয়া থেকে আপনার এরিয়ার, তিনি ডিস্ট্রিক্ট 32-তে নির্বাচন করছেন। অ্যাসেম্বলি ইলেকশন, যে ইলেকশন অনুষ্ঠিত হবে 23 জুন, 13 জুন থেকে আর্লি ইলেকশন এবং 23 জুন ইলেকশন। এই ইলেকশনে তিনি কি করবেন, তার প্রোগ্রাম কি, এই বিষয়ে অনেকেই জানতে যাচ্ছেন, আমরা তার সাথে কথা বলবো। বাট এর আগে আমরা জানতে চাই, নাজমুল হাসান, এনি কোয়েশ্চেন অর এনিথিং এলস আপনি অ্যাড করতে চান মিজান যা বললেন? আচ্ছা, উনি বোধহয় অন্য ইয়েতে আছেন। জি, সানিমুল্লাহ, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, ওয়েলকাম। সো আপনাকে জানতে চাই যে ওকে, সো আপনার যে ডিস্ট্রিক্ট 32, একটু ব্যাখ্যা দেবেন ডিস্ট্রিক্ট 32 কি, কোন জায়গা? থ্যাংক ইউ সো মাচ তার ভাই, থ্যাংক ইউ সো মাচ টাইম টেলিভিশনকে। টাইম টেলিভিশন একটা আমাদের প্রবাদ জীবনের আমাদের একটা অংশ হয়ে গেছে। স্পেশালি আমরা যারা প্রবাসে আছি, আপনার রাজনীতি, বিজনেস, এন্টারটেনমেন্ট যাই করি না কেন, আপনার এটার অংশ। তো টাইম টেলিভিশনকে আমি আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 32টা এরিয়াটা হলো আপনার হিল সাইডে, যখন আপনারা আসেন হিল সাইড থেকে, এবং সাউথ ইস্ট কুইন্স, সেটা হলো আপনার গিয়ে সাউথ জামাইকা, সাউথ রিচমন্ড হিল, রাজডেল ভিলেজ, পেয়ারসন ব্লুবার্ড, সার্ফিন ব্লুবার্ড। যদি ম্যাপটাকে আপনি এইভাবে দেখেন, যে হিল সাইড, ম্যারিক ব্লুবার্ড, ব্যানউইক অ্যান্ড নর্থ কন্ডিক্ট। আমি যেটা বলতেছিলাম যে ইজ নট এ দিস এরিয়া অর ম্যাপ, এটা আমাদের হার্ট, এটা আমাদের ফিউচার। আমি, আপনারা জানেন যে পলিটিক্যাল পার্সন না, কারণ পলিটিক্যাল পিপলরা আপনারা দেখবেন আমাদের কমিউনিটিতে অলওয়েজ আসে, ওনারা ফান্ডরাইজের জন্য টাকা নেয় আমাদের কাছ থেকে, পিকচার তোলে, দেন পরবর্তী সময় কখনো আর কিন্তু আমাদের সাথে ওরা যোগাযোগ রক্ষা করে না। সো এই যে একটা আপনার সিস্টেম, এই সিস্টেমটাকে পরিবর্তন আনা প্রয়োজন। অ্যান্ড লাস্ট 35 ইয়ার্স আপনারা জানেন এই পজিশনে একজন আপনার অনারেবল অ্যাসেম্বলিম্যান আছে, যার বয়স ক্লোজ টু 88। আমাদের কমিউনিটিকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনারা কখনো কি আপনার কমিউনিটি থেকে এত বছর যাবৎ আপনারা সাউথ জামাইকাতে আসেন, বিভিন্ন এলাকাতে আসেন, এখানকার যারা অফিসিয়াল আছে ওরা কি কখনো আসে? একটা অ্যান্সার বলবে না, ওদেরকে আমরা কখনো দেখি না। আপনি দেখেন এখানে আমাদের কাউন্সিল, অ্যাসেম্বলি, কংগ্রেস, সিনেট যদি বলেন, এই পজিশনগুলোতে একটাও বাংলাদেশি, একটাও সাউথ এশিয়ান, একটাও মুসলিম কোনো অফিসিয়ালের অফিসের জবের জন্য ওরা রিক্রুট করে না। দ্যাটস মাই ফাইট, ট্রাস্ট মি, দ্যাটস মাই ফাইট। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা হলো, এখানে আমি আপনাদের সাথে টাইম টেলিভিশনের মাধ্যমে আমাদের কমিউনিটিকে আমি শেয়ার করতে চাই, কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করাটা খুবই জরুরি, যে কাজটা এখন আমি শুরু করেছি আপনাদেরকে সাথে নিয়ে। হ্যাঁ, যদি ইনশাল্লাহ আমি উইন করি, আমি আপনাদের হয়ে আলবেনিতে কথা বলবো। এর মাঝে প্রথম যে জিনিসটা দেখেন, $17 যে মিনিমাম ওয়েজটা, আপনারা যখন দেখবেন আমার ফ্লায়ারটা যখন আমি মানুষের মাঝে বিতরণ করি, আমি সবার দ্বারে দ্বারে আমি যাই, আমি কিন্তু ফার্স্ট ফাইলিং করছি লাস্ট ইয়ার সেপ্টেম্বর। আপনারা যখন দেখবেন ফার্স্ট ফাইলিং করছি, এত আর্লি কেউ ফাইলিং করে না, বিকজ আমার একটা প্ল্যান ছিল যেন আমি অ্যাটলিস্ট 6 to 7-8 মান্থ আগে ফিল্ডে কাজ করতে পারি। আর্লি আমি ফাইলিংয়ের পর রাইজ দ্য ওয়েজেস, $17 $17 পার আওয়ার, আপনার ট্যাক্স কাট $2000 একটা ফ্যামিলি কখনোই অ্যাফোর্ড করতে পারে না। তারপরে তো আবার টার্মস অ্যাডমিনিস্ট্রেশনের ট্যারিফ আছে। তো দিস ইজ আওয়ার ফাইটিং, রাইজ দ্য ওয়েজেস। সেকেন্ড, স্ট্রঙ্গার স্কুল। হোয়াট আই মিন ইজ স্ট্রঙ্গার স্কুল। আমার এরিয়াতে যে মানুষগুলো আমরা বসবাস করি, 20% আজ পর্যন্ত হাই স্কুল করে নাই। ক্যান ইউ ইমাজিন?
এই যে সামার ভ্যাকেশনটা হয়, সামারের সময় ওদেরকে তো আমরা যদি আউটসোর্সিংটার সাথে এক মানে অ্যাড করতে না পারি, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামগুলো ওদেরকে আমরা অ্যাড করতে না পারি, তাহলে ওরা কিন্তু আস্তে আস্তে কি হবে, স্কুল থেকে হারায় যায়, ওরা অ্যাটেন্ড ঠিক মতো হয় না। এবং তো আমি পিটিএ এর একটা মিটিংয়ে ছিলাম গতকালকে, PS 182-তে। সবচেয়ে যে দুঃখজনক ঘটনা সেটা হলো ছেলে মেয়েরা টাইম মতো স্কুলে আসে না, অলওয়েজ লেট করে, এবং ওরা বেশিরভাগ সময় ছুটি কাটায়। এইটা সবচেয়ে একটা বড় সমস্যায় দেখা দিচ্ছে। তো অ্যাজ এ অফিসিয়াল যদি আপনি স্কুলগুলোতে না যান, আপনি যদি স্কুলের সাথে যোগাযোগ না করেন, প্যারেন্টসদের সাথে আপনার একটা অ্যাডভোকেসি না থাকে, ইজ এ রিয়েলি টাফ আমাদের এডুকেশন সিস্টেমটাকে আমাদের মাঝে অ্যাপ্লাই করা। দেন দেখবেন আমি আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছি, সিনিয়র কেয়ার ফর অল। সিনিয়র কেয়ার ফর অল, ওয়াই আম বেস্ট। আপনি যদি বলেন কেন এতগুলা ক্যান্ডিডেট মাঝে, দে আর আদার্স 4 ক্যান্ডিডেট আমার অপোনেন্ট, কেন আমি বেস্ট? সিনিয়র কেয়ার ফর অল, আমার যে এরিয়া আছে, এরিয়াতে 17% সিনিয়র সিটিজেনের বসবাস আমার পপুলেশনের। আমরা জানেন যে আমি হেলথ কেয়ার প্রফেশনাল, আম দ্য ওয়ান অফ দ্য ডিরেক্টর রিলায়েবল হোম কেয়ারের। সো এভরি ইয়ার আমরা যখন থাউজেন্ড সিনিয়রকে টেক কেয়ার করি, এখন দেখবেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মিডল ইস্ট যুদ্ধে $30 বিলিয়ন যখন সে খরচ করছে, অ্যানাদার $200 বিলিয়ন চাচ্ছে, এটা আমাদের ট্যাক্স মানি, এবং ট্যাক্স মানিটা কাট করছে আদার্স বেনিফিট থেকে। সে যেমন PS 82, আমি যেটা পিটিএর প্রেসিডেন্ট নবনির্বাচিত, $1.5 মিলিয়ন ট্যাক্স কাট করছে। তাহলে এই স্কুলটাতে যখন একটা স্কুলে $1.5 মিলিয়ন ট্যাক্স কাট করে, এবং মেডিকেয়ারের আপনার যখন বাজেট কমায় দেয়, এজ এ সিনিয়র, আমার শ্বশুর শাশুড়ি বলেন, আমার মা বলেন, যারা আমরা সিনিয়র আছি এদেশে, আমরা ট্যাক্স পে করছি 40-50 ইয়ার্স পরে, এখন আমাকে মেডিকেয়ারের প্রবলেম ফেস করতে হইতেছে। দেন এখন যখন আমি ফার্মেসিতে যাচ্ছি, আমাকে পেমেন্ট দিতে হচ্ছে, ইজ নট অ্যাকসেপ্টেবল। দ্যাটস ওয়াই সিনিয়র কেয়ার ফর অল। দেন অ্যাফোর্ডেবল হাউজিং, এখানে কিন্তু অনেকগুলো নাইসা হাউজেস আছে। হাউজিংটা কিন্তু প্রবলেম না, সিস্টেমটা প্রবলেম। এখানে সবাই যারা এটার জন্য যোগ্যতা অর্জন করছে, যারা এটা পাবে, এটা সিস্টেমের বাইরে গিয়ে তখন ওর পাচ্ছে না। থাউজেন্ড নাইসা হাউসেস, আপনি গিয়ে দেখেন আমাদের এশিয়ান কারো কোনো জায়গা নেই এখানে, কোনো না কোনো ভাবে ওদেরকে কাট করে দিচ্ছে, একটা নির্দিষ্ট কমিউনিটি এখানে বসবাস করে। দেন স্কাই রকিং দিস রেন্ট, এই রেন্টটাকে আমাদেরকে কি করতে হবে, যতক্ষণ তো আমরা মোর অ্যাফোর্ডেবল হাউজিং এর সিস্টেমটাকে চেঞ্জ করতে না পারবো, মোর অ্যাফোর্ডেবল হাউজিং আমরা প্রোভাইড করতে না পারবো, বিকজ ইউজ ল্যান্ড আছে সাউথ ইস্ট জামাইকাতে, ইউজ ল্যান্ড আছে, আপনি চাইলে এখানে বিল্ড করতে পারেন। দেন স্মল বিজনেস সাপোর্ট, ইউএসএতে দেখবেন কখনো একটা নতুন বিজনেস শুরু করার সাথে সাথে তার যে সাপোর্টগুলো দরকার হয়, এই সাপোর্টগুলো কিন্তু আমরা ইউএসএর যদি আমরা এজ এ অফিসিয়াল, আপনি যদি বলেন স্টেট সিটি সবাই মিলে যদি আমরা একটা গ্র্যান্ডের ব্যবস্থা করি নতুন বিজনেসম্যানদের জন্য, আদার্স বেনিফিটগুলোকে নিয়ে আসে, সে কিন্তু স্মল বিজনেসগুলো টিকে যায়। কারণ স্মল বিজনেসগুলো কিন্তু আমাদের একটা জীবনের প্রতিদিনের, আপনি যদি শর্ট কিছু কেনাকাটা করতে চান, আপনি কর্নার ডেলি স্টোরে চলে যান আপনি। সো এনি স্মল বিজনেস আমার কমিউনিটিকে বিল্ড করার জন্য অনেক বড় একটা অবদান রাখে। দেন আসেন ফেয়ার ইমিগ্রেশন পলিসি। আমার এরিয়াতে 70% ইমিগ্রেন্ট, আমি বিলিভ করি যে 70% ইমিগ্রেন্ট বিল্ড বাই নিউ ইয়র্ক সিটি অর নিউ ইয়র্ক স্টেট অর ইমিগ্রেন্ট বিল্ড বাই ইউএসএ। তাহলে এই 70% একটা ইমিগ্রেন্ট আমরা আছি, এখানে কয়টা বেনিফিট করতেছি? বিকজ এটা কোনো আউটসোর্সিং নেই, বিকজ এটা কোনো অ্যাডভোকেসি নাই, এটার জন্য কোনো গ্রুপ ওয়াইজ কাজ করা হয় না, কারণ অফিসিয়ালরা এখানে কাজ করতেছে আলবেনি থেকে পেচেক রিসিভ করার জন্য। দেন ফাইনালি লোকাল, আমাদের যে ইমপ্রুভ করতে হবে লোকাল ইনফ্রাস্ট্রাকচারটাকে। স্কুল আপনি যান, আপনি যদি আমার এরিয়ার বাইরে কোথাও যান, দেখবেন আমার স্কুলের বাইরের মাঠগুলো ডার্টি। বাস স্ট্যান্ডে যাবেন, 53% পিপল বাসে চলাচল করে, ছোট তাদের দাঁড়ায় থাকতে হয়, যেখানে গিয়ে দাঁড়াবেন পাবলিক সেফটির একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। তো সব মিলে একটা বিশাল প্রবলেম আমরা ফেস করতেছি এরিয়াতে, যার জন্য আমার এখানে ক্যান্ডিডেট হওয়া, অ্যান্ড দ্যাটস ভেরি গুড রেসপন্স আওয়ার কমিউনিটি, ট্রাস্ট মি। তারা অনেক এনজয় করতেছে এটা, যদি আমরা পুলে নিতে পারি, আমরা যদি ইলেকশন ডেটটাতে সবাই মিলে ভোট দিতে যাই, ইট উইল বি আ হিস্ট্রি। ইটস নট ইজি। আপনাদেরকে বলতেছি, এখানে আমাদের কাজ করার জন্য অনেকগুলো ডোর নকিং এর দরকার হয়, ফোন ব্যাংকিং এর দরকার হয়, মেল করা দরকার। আমার এখানে 70,000 আপনার ভোটার আছে, 60 সেন্টস করে যদি এক একটা ভোটারকে আমরা মেল করি ওয়ান টাইম, অলমোস্ট $42,000 ক্লোজ টু, আই বিলিভ 2-3 টাইমস তাদেরকে মেল করতে হয়, ডোর নকিং এ পে করতে হয়, ফোন ব্যাংকিং এ পে করতে হয়। ইজ রিয়েলি হার্ড, বাট ইজ পসিবল যদি সবাই আমরা এগিয়ে আসি।
সো সো থ্যাংক ইউ সো মাচ আপনার এক্সপ্লেন করার জন্য। সো আপনার যে এই ইলেকশনে আপনি তো জানেন যে প্রত্যেক ক্যান্ডিডেট কি ফান্ড রেজ করতে হয়। সো হোয়াট ইজ ইয়ার সিচুয়েশন ইন ফান্ড রেজিং? ইটস আ গ্রেট কোয়েশ্চেন তাহার ভাই। এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের লোকেরা জানবে না এখানে আমাদের কি ফেস করতে হয়। আমি যখন পিটিশনিং দাখিল করি, ওরা আমাকে ব্যালট থেকে আউট করার জন্য আমার জন্য জেনারেল কমপ্লেন করছিল। ওইটা ওভারকেম আসার পরে আমাকে আবার কমপ্লেন করছে, ওরা লাইন বাই লাইন চ্যালেঞ্জ করছে। ইজ অ্যাটর্নি চার্জ ইজ লার্ড অ্যাটর্নি চার্জ একটা ক্যাম্পিং এর একটা অংশ আমাকে ক্ষতিগ্রস্ত করছে, এবং এটা কিন্তু আমার হেয়ারিং এর মাধ্যমে আমার ব্যালটে নামাচ্ছে। বাট একটা জিনিস দেখেন, ওরা আমাকে ব্যালট থেকে আউট করতে চেয়েছে, কিন্তু আল্লাহ আমাকে একটা অনেক বড় গিফট দিয়েছে। আপনারা জানেন একাধিক ক্যান্ডিডেট হলে লটারি হয়, আমি নাম্বার 1 পজিশন পাইছি লটারিতে। ব্যালট যখন যাবে প্রথম নাম আমার। সো এই যে একটা হার্ড টাইম, দেন ওরা কি করছে এখন, আমি যে $175,000 ক্যাপ, এটা কিন্তু আমি পূর্ণ করছি। যখন আমার ফার্স্ট $58,000 আসছে, দেন ওরা আবার আমার বিরুদ্ধে কমপ্লেন আসছে আবার ফাইন্যান্সে। এখন নতুন আবার অডিট টিম বসেছে আমার জন্য, ওইটা আমি আবার ফেস করতেছি। গত 1 মাস আমি কিন্তু আবার টাকা পাইনি, অন্য ক্যান্ডিডেট পাইছে, কিন্তু আমি জানি এই টাকাটা ওরা আমাকে রাখতে পারবে না, এই টাকাটা আবার আমার হাতে আসবে। সো এভরি সিঙ্গেল ডে নতুন ফাইন্ড রাইজিং করতেছি, চলতেছি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে যাচ্ছি, বাট এভরি সিঙ্গেল সেকেন্ড, কারণ এখানে অপরচুনিটি, সেখানে ওরা 4 জন ক্যান্ডিডেট সেম কমিটি, ওদের ভোট স্প্লিট হচ্ছে। এই আসনটাতে 2022 সালে প্রাইমারিতে আপনি যদি দেখেন 4,400 ভোটে বিবিএন কুক নির্বাচিত হয়েছিল। তাহলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 4,300, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী 3,400, ক্লোজ টু 8,000 ভোট। তো এবার যেহেতু আপনার গভর্নর ডেমোক্রেট রেস নাই, আমার কাছে মনে হচ্ছে না খুব একটা আনন্দ আমেজ থাকবে। যার যার কমিউনিটির লোক যদি তাকে ভোট দিতে যায় হবে, এই যে অনেক স্বল্প একটা ভোট প্রয়োজন, যেটা আমাদের কাছে আছে। এই ভোটটা যদি আমরা পুলে যাই, সবাই ওয়েদার ভালো আছে, সব কিছু মিলে আমাদের ফেভারে, বাট আমাদেরকে ভোট দিতে যেতে হবে। ওরা আমাদেরকে এখন আপনার এলাকায় কত বাংলাদেশি ভোট আছে? ক্লোজ টু 4,000। It's not only Bangladesh, South Asian ভোট আছে ক্লোজ টু 5,000 এর উপর, মুসলিম ভোট আছে 5,000 এর উপর, ল্যাটিন ভোট আছে 7%। ইভেন দো আমাদের কিন্তু সাউথ এশিয়ান ভোট 13% ভোটের। ইটস আ ভেরি গুড নাম্বার। সো বাংলাদেশি ভোট কত হইতে পারে আপনার মনে হয়, এমনি আইডিয়া? ক্লোজ টু 4,000, ক্লোজ টু 4,000. So Bangladeshi vote could determine the winners. ইনশাল্লাহ দিস ভেরি গুড রেসপন্স। এখানে যতগুলো রিলিজিয়ান অর্গানাইজেশন আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যখনই আমি দেশি বিদেশি সবার সাথে কথা বলি, দে আর লুকিং ফর নিউ ডেমোক্রেট লিডার। ওরা বলতেছে আমাদের এখানে একটা নিউ ডেমোক্রেট লিডার লাগবে, সেম ফেস, সেম কালার, সেম এভরিথিং, উই ডোন্ট ওয়ান্ট, বিকজ ওরা জানে সবাই পেরোলের জন্য এখানে কাজ করে। এবং আরেকটা মজার দিক হলো, এখানে যে 4 জন অপোনেন্ট আছে ক্যান্ডিডেট, এদেরকে যারা এন্ডোর্স করতেছে, ওরা এই আসনটাকে ক্ষমতা চাচ্ছে, ওরা কিন্তু পাবলিক সেবার জন্য কেউ আসে নাই। নেথানিয়াল, ওর পিছনে যে আছে বর্তমানে কংগ্রেস আছে, গেরিমে, কারণ এই আসনটা ওর পাওয়ারও লাগবে। দেন আপনি যদি মরিসনের কথা ধরেন, ওর পিছনে কে আছে, কুইন্সব্রো প্রেসিডেন্ট, তার এই আসনটা লাগবে। দেন যদি লাটোরের কথা ধরেন, তার পিছনে কে আছে, ওয়ার্কিং ফ্যামিলি পার্টি। মানে তারা প্রত্যেকে তাদের পাওয়ার নিয়ে ব্যস্ত, কে এটাকে লিড দিবে। বাট আমার যেটা, সেটা হলো আপনারা জানেন যে আমার কোনো এন্ডোর্সমেন্ট নাই, কিছুই নাই, জাস্ট পিপল পাওয়ারে আমি কাজ করতেছি, আমার কমিউনিটির পাওয়ারে। আপনার এন্ডোর্সমেন্ট কেউ দেয় নাই আপনার? হোয়াট অ্যাবাউট ড্রাম তো এন্ডোর্স ড্রামের অবস্থান কি? আপনি দেখেন আমরা 5টা ক্যান্ডিডেট আমরা সহ আমরা কাজ করতেছি। আপনি দেখেন মেরি জুবেদা আপা ক্যান্ডিডেট, দেন আপনার আমাদের জাকির ভাই আমাদের ক্যান্ডিডেট, দেন আমি যদি বিলিভ করি দেন শামসুল হক ভাই আমাদের ক্যান্ডিডেট, প্রিয়া রহমান আমাদের ক্যান্ডিডেট। আমরা 5টা বাঙালি, তারা তো কাউকে এন্ডোর্স করে নাই। ওকে, তো ওরা কি আপনার কোনো অন্য কাউকে এন্ডোর্স করেছে? অফকোর্স এখানে আমার অপোনেন্টকে এন্ডোর্স করছে। আপনার ড্রাম তো দেশি রাইজ আপ, দেশিদেরকে তারা এন্ডোর্স করার কথা। আই ডোন্ট নো এদের কাছে যখন জিজ্ঞাসা করবেন, এরা বলবেন যে এদের সঠিক উত্তর আমরা দিতে পারেন ইন্টারভিউতে। এদের কাছে যখন বলবেন, ওদের সাথে মতের বিরোধ আছে আমাদের, বাট ওদের সাথে মতের মিল আছে একমাত্র যারা আদার্স কমিউনিটিতে আছে, ওদের আছে। বাট এর জন্য ওরা এখানে কিন্তু খুব শক্তভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইন্টারেস্টিং পার্ট, কালকে ওরা এক জায়গাতে কল দিছে, একটা মস্কে যাবে, তখন ওই ইমাম বলছে যে এখানে বাংলাদেশি ভাই আমাদের ক্যান্ডিডেট, তোমরা এলাও না,
দেন আমাকে বলছে ওরা কি ধরনের মানুষ, ওরা কি বাঙালি নামের কলঙ্ক কিনা, যে একটা বাংলাদেশির বিরুদ্ধে আর একটা বাংলাদেশি আমাদের মসজিদে লোক আনতে চায়। কে It's কে so আনতে for- চায় এটা? হু? মানে ড্রামবিটের একজন কর্মকর্তা বাংলাদেশি কল দিছে যে ঈদের দিন ওনাকে সুযোগ করে দেওয়া যায় কিনা, ডিরেক্টলি না করেছে এবং বলছে যে না, বাংলাদেশিদের বিরুদ্ধে তাদেরকে আমরা দেখতে চাই না। অলরেডি এই কমিউনিটিতে তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে গেছে, যে তাদের ধারণা ছিল যে এই অর্গানাইজেশনগুলো মনে হয় আমাদের জন্য, আসলে ওরা আমাদের জন্য না। আপনাকে তো বারবার বলতেছি 5টা আমরা ক্যান্ডিডেট, কাউকে আর আমি জানি না এখনো পর্যন্ত এন্ডোর্স করছে কিনা। অলরাইট, সো লাস্ট কোয়েশ্চেন, হোয়াট, আপনি কমিউনিটির কাছে এমনি কোনো আবেদন আছে বা কোনো অ্যাপিল? 1 মিনিট। অফকোর্স আবেদন আছে আমার একটা অনেক বড় আবেদন। সেটা হলো আমরা যারা 5টা ক্যান্ডিডেট বাংলাদেশি দাঁড়াইছি, আপনাদের নিকট আমার আকুল আবেদন, যে যে অবস্থান থেকে দাঁড়াইছে, অ্যাস্ট্রিয়া থেকে মেরে আপার করতেছে, জ্যাকসন থেকে শামসুল হক ভাই করতেছে, জাকির চৌধুরী করতেছে ব্রঞ্জ থেকে, দেন অ্যাস্ট্রিয়া আরেকটা পার্ট থেকে করতেছে প্রিয়া রহমান, আমি জামাইকা থেকে করতেছি। আমার কমিউনিটির কাছে একটা আবেদন, আপনারা সকলে ভোট দিতে আসেন। এটা চ্যালেঞ্জ হিসাবে নেন যে না, আমরা ভোট দিতে যাব, আমাদের কমিউনিটির যারা আছে তাদেরকে আমরা এখান থেকে এবং আমাদের কমিউনিটি যদি প্রত্যেকের এরিয়াতে ভোট দিতে যায়, আমরা এবার ইনশাল্লাহ উইন করব। আপনাদের একটা অনুরোধ, আপনারা ভোট দিতে আসেন প্লিজ। আর্লি ভোটিং আছে 13 তারিখ হতে জুন, অ্যান্ড 21, 9 days, বিলিভ মি, 9 days। আপনি আসার সময় আরেকটা লোককে নিয়ে আসেন, 9 দিনের ভিতর আপনার আর্লি ভোটিং দেন আপনার 23-তে আপনার হাতে টাইম আছে আরেকদিন। আমি বলবো যে জুন 23 কেউ অপেক্ষা করবেন না, আর্লি 9 days যে ভোটিংটা আছে সবাই ভোট দিতে চলে আসেন। এটা আমাদের এই সুযোগ আর কোনোদিন আসবে না, একটা মোমেন্টাম আসছে। আমরা ইংল্যান্ডের মতো দেখাতে চাই, আমরা মিশিগানের মতো দেখাতে চাই, আমরা নিউ জার্সির মতো দেখাতে চাই, আমরা পেনসিলভেনিয়ার মতো দেখাতে চাই যে নিউ ইয়র্ক সিটি আমাদের, এটা আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সানিমুল্লাহ, উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক। থ্যাংক Thank ইউ you. সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। আপনার পরিবারের স্বাস্থ্যসেবা এবার একেবারে হাতের নাগালে। লং আইল্যান্ডের ডিয়ার পার্কে আলম মেডিকেল। আলম মেডিকেল দিচ্ছে আপনাদের নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা। ডাক্তার রেহানা আলম,